আমার বাচ্চাটা কি আসলে দুষ্ট নাকি সে আসলে অসুস্থ, তার এডিএসডি, এটা আমি কিভাবে পার্থক্য করতে পারবো? অনেক বেশি মুভমেন্ট করে, নড়াচড়া করে, অনেক চঞ্চলতা এবং একই সাথে ইম্পালসিভিটি, মানে হুট করে একটা কিছু করে ফেলার প্রবণতা। বাবা মার কোনো ফল্টের জন্য কি এডিএসডি হতে পারে কিনা? ব্যাপারটা হচ্ছে এই ধরনের কোনো কিছুই না। প্যারেন্টাল যে বিষয়গুলো, যে ফ্যামিলির মধ্যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন খুবই খারাপ, এই যে জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলো এডিএইচডি প্রবণতাটা বাড়ায় দেয়, বাট এটার কারণে হয়েছে এটা আমরা আসলে বলতে পারি না। প্রথম বাচ্চা যদি এডিএসডি বা অটিজম হয়, সেক্ষেত্রে কতটুকু আমাদের সম্ভাবনা যে দ্বিতীয় সন্তানও এডিএসডি বা অটিজমে ভুগবে? 4 গুণ প্রবণতা বেড়ে যেতে পারে। আমি হচ্ছে আমার মা বাবার জীবনের বোঝা। আমার বাবা মা আমার জন্য এমন কিছু নেই যেটা করে না, এত চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আমি আমার মা বাবার পছন্দ অনুযায়ী রেজাল্ট কখনো করতে পারি না। এবং ওষুধ আসলে কখন নেওয়া প্রয়োজন এবং কখন না নিলেও আমরা বিহেভিয়ার থেরাপি দিয়ে বাচ্চাটাকে হেল্প করতে পারি? কেন বলে ওষুধ, এটা খুব ইম্পর্টেন্ট বোঝা। এবং বলা হয় একমাত্র এডিএইচডি হচ্ছে এক নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেটা ওষুধে কন্ট্রোল করা যায়। এডিএসডি নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের কনফিউশন এবং প্রশ্ন, বাবা মাদের প্রশ্ন, অনেক সময় টিনেজারদেরও প্রশ্ন যে তাদেরকে আসলে এডিএইচডি আছে নাকি এটা আসলে মোবাইলের সমস্যা, বা জাস্ট সিম্পল তারা চঞ্চল বেশি, দুষ্ট বেশি, অনেক ধরনের প্রশ্ন আমাদের। আজকে এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমার সাথে আছেন একজন খুবই প্রসিদ্ধ চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট, ডক্টর হুমায়রা শাহজাহান রিদি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের এডিএইচডি নিয়ে তো আপনি জানেন অনেক ধরনের প্রশ্ন আছে। প্রথম যে প্রশ্নটা আপু, যে আমাদের কাছে প্রায় মানুষ করে যে আমার বাচ্চাটা কি আসলে দুষ্ট নাকি সে আসলে অসুস্থ, তার এডিএইচডি, এটা আমি কিভাবে পার্থক্য করতে পারবো? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ আমি খুব ফেস করি এটা। আম, বাচ্চা আসলে, আমি যদি বলি এডিএইচডি রোগটাকে আসলে বোঝা দরকার। সেক্ষেত্রে এডিএইচডি রোগ সম্পর্কে যদি বলি, DSM-5 বা আমরা যেটা ধরেন বলতে পারি যে এটা ইন্টারন্যাশনাল একটা গাইডলাইন, যেটার উপর ভিত্তি করে আমরা একটা রোগ নির্ণয় করি। এখানে এডিএইচডি সম্পর্কে যেই ক্রাইটেরিয়াগুলো বলেছে, এডিএইচডির এলাবোরেশন, বা আমি যদি নামটাকে বলি পুরাপুরি, এটাকে বলে হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। কাজে এখানে যেই মূলত থাকবে 3টা জিনিস, একটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট মানে বাচ্চার অমনোযোগিতা, আর হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার সেটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি মানে বাচ্চা অতিরিক্ত চঞ্চল, অনেক বেশি মুভমেন্ট করে, নড়াচড়া করে, অনেক চঞ্চলতা এবং একই সাথে ইম্পালসিভিটি মানে হুট করে একটা কিছু করে ফেলার প্রবণতা। সো এই 3টা হচ্ছে কোর, বা একদমই বলবো যে মেইন 3টা ক্রাইটেরিয়া। এখন এই যে হাইপার অ্যাক্টিভিটির কারণে যেটা হয় যে ছোট বাচ্চারা তো একটু চঞ্চল হবেই। সো DSM-5 এডিএইচডি ডায়াগনোসিস করার জন্য যেটা বলছে যে একটা বাচ্চাকে এডিএইচডি ডায়াগনোসিস করতে হলে ওর অন্তত পক্ষে বয়স হতে হবে 5। কাজেই 5 বছরের বড় হতে হবে। ছোট বাচ্চারা 2-3 বছর বাচ্চারা অনেক চঞ্চল, আমি বলবো না এডিএইচডি। এবং এই যে চঞ্চলতা করছে, সেই চঞ্চলতাটা একটা সেটিংয়ে শুধু চঞ্চল হলে হবে না। মানে বাসায় খুব চঞ্চল, কিন্তু ও ঠিকই জায়গা মতো অচেনা জায়গায় স্কুলে গেলে ও শান্ত হয়ে যাচ্ছে, তখন কোনো প্রবলেম হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিন্তু এডিএইচডি বলবো না। তার মানে একের অধিক জায়গায় ও চঞ্চল, খুব দুষ্টুমি করছে। এবং আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে ওর এই চঞ্চলতার জন্য অথবা অমনোযোগিতার জন্য ওর যেটা হবে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট, মানে হচ্ছে যে ওর যেটা নর্মাল কাজ, সেটা নিজের ব্যাপারগুলো, যেমন নিজের একটা ব্যাপার হচ্ছে সে নিজের যত্ন নেওয়া, নিজের কি পড়াশোনা করছে, একাডেমিক বিষয়গুলো, যে একটা জিনিস স্কুলে লিখছে মিস ব্ল্যাকবোর্ডে ও তোলা, বা স্কুলে বিভিন্ন জিনিসপত্র রেখে রেখে চলে আসা, এই ধরনের সিলি মিস্টেক্সগুলো করছে। তার মানে এটা নিয়ে একটা প্রবলেম ফেস করছে, সে স্কুলে ডিস্টার্ব করছে, হ্যাম্পার করছে, এটাও টিচাররা বাসায় কমপ্লেইন করছে বাবা মার কাছে। তো এই যে একটা প্রবলেম ফেস করছে, পড়ায় মনোযোগ না দিতে পারার কারণে রেজাল্ট খারাপ হচ্ছে, এই ইস্যুগুলোর কারণে ফাংশনাল যখন ইম্পেয়ারমেন্ট হবে, প্রবলেম ফেস করছে অনেক, এবং সেটা যদি 6 মাসের বেশি হয়, তাহলে একটা বাচ্চা 1-2 মাস একটু বেশি চঞ্চল অথবা জায়গা ভেদ দিয়ে চঞ্চল এরকম হলে হবে না। অবশ্যই 5 বছরের বেশি এবং 12 বছরের মধ্যে এই লক্ষণগুলো শুরু হতে হবে। একটা ছেলে বা একটা মেয়ে যদি ভাইয়া 13, 14, 15, 20 বছরে হঠাৎ করে চঞ্চল মনে হচ্ছে যে একটু অস্থির বেশি, কিন্তু আগেও খুব শান্ত ছিল, এই ধরনের কোনো প্রবলেম ফেস করে নাই, তাহলে আমরা আবার
পুরাপুরি রিভিউ করতে হবে যে আসলেই এটা কি ছোটবেলায় শুরু হয়েছে এই প্রবলেমগুলো নাকি এটা বড় হয়ে, তাহলে সেটা হয়তো ডায়াগনোসিস আর এডিএইচডি হবে না, অন্য কিছু হতে পারে। তাহলে একটা বাচ্চা ধরুন ২ বছর বা ৩ বছর বয়স, খুবই চঞ্চল, খুবই অস্থির করছে, নিশ্চয়ই আপনি দেখেন আমাদের আত্মীয় স্বজনের মাঝেও থাকে। বাট আপনি বলছেন যে ৫ বছর আগে আমরা এডিএইচডি বলবো না, তাহলে বাবা মা, আমি এডিএইচডি বললাম না, দ্যাটস ফাইন, বাট বাবা মা হিসেবে আমি কি করতে পারি অতিরিক্ত চঞ্চল বাচ্চা যার বয়স ৩ বছর? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ বাচ্চা যার এটা যেহেতু এডিএইচডি একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, তার মানে বাচ্চার যখন ব্রেইনের বিকাশ হতে থাকবে, সেটা মানে জন্মের পর থেকেই তো বিকাশ হতে থাকবে, লক্ষণ কিছু কিছু দেখা যাওয়া শুরু হবে ছোটবেলা থেকেই। কিন্তু এই জন্য দেখা যাবে একটা বাচ্চা অনেক চঞ্চল, কিন্তু আমি ডায়াগনোসিস করে দিব না, কিন্তু ওকে আমরা যেটা করব ক্লোজ অবজারভেশনে রাখবো। সব সময় ওকে যদি দেখি যে হ্যাঁ প্রবলেম ফেস করছে, অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে আসবো, কারণ হয়তো এটা আর্লি সিমটম, আগে থেকে বোঝা যাচ্ছে কিছু উপসর্গ, ওই সময় যে যদি কিছু ম্যানেজমেন্ট নেওয়া যায় তাহলে কিন্তু এই জিনিসগুলোকে কন্ট্রোল করে নিয়ে আসা সম্ভব। এডিএইচডি কি আপনার বাবা মার কোনো ভুল প্যারেন্টিং এর জন্য হয়, যে আমি বাবা মা হিসাবে হয়তো একটু নেগলেক্টফুল বা কেয়ারলেস বা অতিরিক্ত আদর করছি, অতিরিক্ত শাসন করছি, বাবা মার কোনো ফল্টের জন্য কি এডিএইচডি হতে পারে কিনা? আচ্ছা, আসলে এটা অনেকেই বলে যে বাবা অনেক প্যারেন্টসরা আসে, অনেক সময় মারা একাই আসেন, যে বাবারা আসে না, যে যাব না, বা বাবা মা আসে কিন্তু একজন একজনকে দোষারোপ করতে থাকে, এই ইস্যুগুলো হয়। আসলে এডিএইচডির কারণ কি, কালকেও আমাকে একজন রোগী জিজ্ঞেস করছিল যেটার কারণ কি, এটা কি আমরা তো কোনো ভুল ভাল কিছু করি নাই, আমাদের লাইফে তো আমরা এত খারাপ কিছু করি নাই, বা আমাদের বংশে তো কারো নেই, বা আমার বাচ্চাকে তো আমি খুব সেফ খাবার খাওয়াই, মিষ্টি খাওয়াই না। সো এই যে কারণটা যে বংশের কোনো কারো দোষে বা কোনো ধরনের, অনেক সময় ঝাড় ফোক বাংলাদেশে যেটা হয় জিনের আসর, এই ধরনের ইস্যুগুলো নিয়েও কিন্তু আসে যে এই জন্য হয়েছে। ব্যাপারটা হচ্ছে এই ধরনের কোনো কিছুই না। এডিএইচডি যেহেতু একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, আমি বললাম তখন যে মস্তিষ্কের বিকাশজনিত রোগ, কাজে এই রোগটা আসলে একটা সিঙ্গেল কারণে কখনো হয় না, আমরা বলি মাল্টিফ্যাক্টরিয়াল, অনেকগুলো কারণের হয়তো কিছু কিছু প্রবণতা ছিল জেনেটিক, হয়তো বাবা মার ফ্যামিলি বংশে কারো হয়তো ছিল, তার এই জন্য তার যেটা হবে তার প্রবণতাটা একটু বেড়ে যাবে হওয়ার, যদি আমি সহজ করে বলি। আবার এনভায়রনমেন্টাল বিভিন্ন রকমের ফ্যাক্টরস হতে পারে, বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন মায়ের উপর সিভিয়ার ডিপ্রেশন, মেন্টাল ডিসঅর্ডারগুলো, হ্যাঁ, এই ধরনের স্ট্রেস বা মায়ের কোনো টক্সিক কিছু, বিভিন্ন ধরনের ওষুধ সেবন, অনেক কিছুর কারণে, বা স্মোকিং, সো এই ধরনের বিভিন্ন ইস্যু, এবং বাচ্চা হয়ে যাওয়ার পরবর্তীতেও যখন চাইল্ডহুড, যদি বাচ্চার মধ্যে অ্যাবিউজের কোনো সিচুয়েশন থাকে, যে বাসায় ফিজিক্যালি অ্যাবিউজ হচ্ছে, মারছে প্রচণ্ড, ইমোশনালি বা সেক্সুয়াল অ্যাবিউজ, এই ম্যালট্রিটমেন্ট বলি আমরা, এই ধরনের বিভিন্ন ফ্যাক্টরস, প্লাস প্যারেন্টাল যে বিষয়গুলো, যে ফ্যামিলির মধ্যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন খুবই খারাপ, সিভিয়ার ম্যারাইটাল ডিসকর্ড বা ডিভোর্স, এবং সেটা প্যারেন্টসরা বাচ্চাকে দেখতে পারছে না। সো বিষয়টা হচ্ছে এই যে জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলো কম্বাইন্ড হয়ে একটা এডিএইচডি প্রবণতাটা বাড়ায় দেয়, বাট এটার কারণে হয়েছে এটা আমরা আসলে বলতে পারি না কোনো কিছু। অনেক বাবা মা প্রশ্ন করেন, হয়তো প্রথম বাচ্চা এডিএইচডি হয়েছে বা অনেক সময় অটিজম হয়েছে, এবং তারা তখন আর সেকেন্ড বাচ্চা নিতে চায় না। তাদের একটা ভয় কাজ করে যে আমার প্রথমজন যেহেতু হয়েছে, নিশ্চয়ই দ্বিতীয় জনও হবে। সো এডিএইচডি, এবং এখানে আমি একটু অটিজমও নিয়ে আসছি, যে এই দুইটা রোগের ক্ষেত্রে প্রথম বাচ্চা যদি এডিএইচডি বা অটিজম হয়, সেক্ষেত্রে কতটুকু আমাদের সম্ভাবনা যে দ্বিতীয় সন্তানও এডিএইচডি বা অটিজমে ভুগবে? হ্যাঁ, আম, সম্ভাবনা আসলে যদি বলি তাহলে 100 জনের মধ্যে 25 জন, মানে আমরা বলি যে এটা, অথবা আমরা যদি গুণ করে বলি এভাবেও বলতে পারি যে 4 গুণ প্রবণতা বেড়ে যেতে পারে, 4 টাইমস এটা সম্ভাবনা বাড়ে যায় যেই বাচ্চার সিবলিংস বা ভাই বোনের এডিএইচডি আছে বা অটিজম আছে। কিন্তু এটা মানে এটা যদি থাকে তাহলে অবশ্যই এটা হবেই, আরেকটা বাচ্চারও অটিজম বা এডিএইচডি হবেই, এরকম কোথাও কোনো রকমের এভিডেন্স বা রিসার্চে আসলে কিছু পাওয়া যায়নি। এবং দ্বিতীয়ত যেটা, যদি হয়েও থাকে প্রবণতা তো বেড়ে যাবে, একটা বাচ্চার হয়তো বড় ভাইটার এডিএইচডি আছে, খুব ফুল ব্লোন এডিএইচডি, নেক্সট যে বাচ্চাটা
আমরা আগে থেকে যেটা করতে পারি, আমরা বলি প্যারেন্টসদেরকে যে আপনারা তো এটা আগে থেকে জানলেন, সচেতনতার যে বিষয়গুলো আছে আপনারা ফার্স্ট থেকে একদম শিশু জন্মের পর থেকে যদি আপনারা রেগুলার একজন বিশেষজ্ঞের আন্ডারে থাকেন, তার ডেভেলপমেন্টাল যেই মাইলস্টোনগুলো, হ্যাঁ, সে অ্যাচিভ করছে কিনা, যেগুলো আর্লি রেড ফ্ল্যাগ সাইন্স দেখা যাচ্ছে কিনা, নিয়মিত আপনারা একজন বিশেষজ্ঞের শরণাপন্ন থাকেন, উপদেশগুলোকে মেনে চলেন, তাহলে এই জিনিসটা যেটা হয় আর্লি ধরা পড়তে পারে প্রথম কথা। আর অথবা প্রবণতা যদি থাকে, আমরা খুব সেফলি এনভায়রনমেন্টাল যদি আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো সেটা সিভিয়ার কিছু হবে না, হয়তো একটু মাইল্ড লেভেলে থাকবে, আমরা ম্যানেজ করে ফেলতে পারবো। সো মূল কথাটা হচ্ছে যে বাচ্চাদের যদি এডিএইচডি বা অটিজম এই ধরনের ডিসঅর্ডার থাকে, পরবর্তী বাচ্চার হবেই এরকম কোনো কথা নেই। আর যদি হয়েও থাকে সেক্ষেত্রেও এটা আমি বলবো যে বরঞ্চ আমি অন্ধকারে তো নাই, আমি তো আগের থেকে সাবধান হয়ে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করছি। সো এটা পজিটিভলি আমি বলবো যে অবশ্যই বাচ্চা নিতে মানা করি না আমরা, এই জন্য ডক্টররা, আমরা বরঞ্চ আমরা বলি যে আপনারা সাবধান হন, আপনারা বিশেষজ্ঞের শরণাপন্নে থাকেন। না, অনেক সুন্দর করে বলেছে। এটা আমার ধারণা অনেকেরই একটা প্রশ্ন মনের মাঝে থাকে। এডিএইচডি বাচ্চাদেরকে আমাদের সমাজে খুব কমনলি অলস বাচ্চা বা বেয়াদব বাচ্চা বলা হয়। তো আসলে কি তারা অলস বা আসলে কি তারা বেয়াদব? মানে আমরা কিভাবে একজন মা-বাবাকে বুঝাতে পারি যে আপনার সন্তানটা আসলে অলস না, তার একটা কষ্ট হচ্ছে, তার একটা রোগ আছে? আপনি যদি একটু আমাদের সবার জন্য বলতেন। আমি তো একটা গল্প বলতে চাই। আমি লাস্ট সপ্তাহে একটা পেশেন্ট পেলাম। তো বাচ্চাটার বয়স 14-15 বছর হবে, ছেলে বাচ্চা। তো বাবা নিয়ে এসেছে বাচ্চাটাকে। তো বাচ্চাটা আমাকে খুব ডিপ্রেসড, খুবই বিষণ্ণ একটা চেহারা, মানে সিভিয়ারলি আমি বলবো যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আরেক জায়গায় দেখিয়েওছে, ওর ডিপ্রেশন ডায়াগনোসিস করে ডিপ্রেশনের ওষুধ চলছে ওর। তো নিয়ে এসেছে, নিয়ে আসার পর বলছে যে আমি একটু আমার মনে হচ্ছে, বাচ্চাটা বলছে যে আমি আসলে একটু নিজে একা কথা বলতে চাই। তখন আমি তো বাবার সাথে একটু কথা বলে বাচ্চাটার সাথে যখন কথা বলা শুরু করলাম, বললাম তোমার কি হয়েছে, তুমি এত বিষণ্ণ কেন? তখন ও আমাকে বলল আমি একটু ছবি এঁকে দিতে চাই। তো একটা কাগজ দিলাম, ও একটা ছবি আঁকলো। ছবিটা দেখে আমার মানে এত কষ্ট হলো, ছবিটা আঁকলো যে একটা আম, মানুষ, মানুষের মাথার উপর আরেকটা মানুষ। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে এই বিষয়টা কি। তখন ও বলল যে যেই মানুষটা আরেকটা মানুষের মাথার উপরে বসা, সেটা হচ্ছে আমি। আমি হচ্ছে আমার মা বাবার জীবনের বোঝা। কারণ আমি, আমার বাবা মা আমার জন্য এমন কিছু নেই যেটা করে না, এত চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আমি আমার মা বাবার পছন্দ অনুযায়ী রেজাল্ট কখনো করতে পারি না। আমি অনেক পড়ার চেষ্টা করি, অনেক এফোর্ট দেই, কিন্তু আমি কখনোই স্থির থাকতে পারি না, আমার মাথা এক জায়গায় স্থির থাকে না, আমি পড়তে পারি না। এবং এটা তো আসলে কেউ বুঝতেও পারেনি কখনো। তাই এখন এমন হয়েছে যে আমার নিজেকে একটা সবার মাথার উপরে বোঝা মনে হয়। আর আমি এজন্য আমার মনে হয় যে আমার বেঁচে থেকে কী লাভ, আমি মারা যাই। সো প্রচণ্ড সুইসাইডাল একটা মানে ওর চিন্তা মাথার মধ্যে, ও মনে হয় ও সুইসাইডাল অ্যাটেম্পট নিবে যে কোনো সময়, কারণ হচ্ছে ও মনে করছে ওর বাবা মাকে ও ব্যর্থ করে দিল। তখন ওর যখন আমি পেছনের দিকে হিস্ট্রিটাতে গেলাম, এই যে ইনঅ্যাটেনশনের কথাটা আসছে, অমনোযোগিতা, ও বহুবার, ও দেখা গিয়েছে ও মনোযোগ রাখতে পারে না, সিলি মিস্টেক্স করে, ও প্রচণ্ড ফিজিক্যালি অ্যাবিউজের শিকার অনেক সময় হয়েছে। তো এই যে এই বিষয়টা, এই যে ব্যথা বা মায়ের মানে মায়ের দেওয়া বা বাচ্চাকে আমরা না বুঝতে পারা যে তুমি নিশ্চয়ই ফাঁকিবাজ বাচ্চা, আমি সবসময় এই জন্য বলি যে যখন বাচ্চারা পড়তে পারছে না, মনে হচ্ছে যে ওর হচ্ছে রেজাল্ট খারাপ হচ্ছে, এটা কিন্তু একটা গুড সাইন। এটা একটা গুড সাইন যে ও দেখাচ্ছে, ও চিৎকার করছে যে আমার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা তোমরা দেখো। কারণ একাডেমিক পারফরমেন্স খারাপ হয়ে যাওয়ার পেছনে অনেক রিজন আছে, এর মধ্যে অবশ্যই একটা ইম্পর্টেন্ট হচ্ছে এডিএইচডি। সো যখন এরকম বাচ্চার রেজাল্ট খারাপ করা শুরু করলো, অথবা প্রথম থেকেই ও রেজাল্টটা খারাপ, তখন যেন আমরা বাচ্চাকে প্রথমেই ট্যাগ না করে ফেলি ও একটা ফাঁকিবাজ বাচ্চা, বা ও হচ্ছে প্রচণ্ড দুষ্টু বাচ্চা। এটাতে হয় বাচ্চাদের সেলফ এস্টিম বা যে একটা নিজের প্রতি যে একটা নিজের কি বলবো কনফিডেন্স লেভেল, সেটা খুব লো হয়ে যায়, খুব কমে যায়। আর তখন তৈরি হয় এই যে ডিপ্রেশন, এংজাইটি ডিসঅর্ডার বা আচরণজনিত রোগগুলো।
কাজেই অবশ্যই এডিএইচডির বাচ্চা মনে হচ্ছে একটা বাচ্চা যে খুব দুষ্টু বা খুব মানে ফাঁকিবাজি করছে, পড়াশোনার সমস্যা, আমরা এটা না বসে থেকে আমরা অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞর শরণাপন্ন হব। ও ডায়াগনোসিস যদি থাকে তাহলে হবে, সো এটাতে তাহলে ওকে উদ্ধার করে নিয়ে আসা অনেকাংশেই সম্ভব। এডিএসডি হলে অনেক বাবা মা মনে করেন যে প্রথমেই ওষুধ দিতেই হবে, তার ওষুধ নিয়ে একটা ভয় পান এবং তারা মনে করেন যে ওষুধ খেলে বোধহয় আসক্তি হয়ে যাবে, ওষুধ আর ছাড়তে পারবেন না। এই ব্যাপারে একজন চাইল্ড সাইকিয়াট্রিস্ট হিসেবে, যেহেতু আপনি প্রচুর এডিএসডির বাচ্চা আপনি ডিল করেন লাইফ স্প্রিংয়ের পান্থপথ ব্রাঞ্চে এবং বাবা মারও আপনার কাছে আসেন, আপনি তাদেরকে কিভাবে বুঝিয়ে থাকেন ওষুধ নেওয়ার গুরুত্ব এবং ওষুধ আসলে কখন নেওয়া প্রয়োজন এবং কখন না নিলেও আমরা বিহেভিয়ার থেরাপি দিয়ে বাচ্চাটাকে হেল্প করতে পারি? হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ এটা নিয়ে আমি খুব প্রবলেম আমরা আসলে যারা কাজ করি ফেস করি ওষুধ নিয়ে। প্রথম কথা, সাইকিয়াট্রির এই ধরনের মানসিক রোগগুলোর ওষুধ নিয়ে আমাদের তো অনেক ভুল ধারণা আছে। এটা ভ্রান্ত ধারণা, স্টিগমা, যে কিছু কমন মিসকনসেপশন যে এডিএইচডির ওষুধ হোক বা যে কোনো ওষুধ হোক, সব ওষুধেই অনেক ঘুম বাড়ায় দেয়, বাচ্চা পড়াশোনা করতে পারবে না, স্কুলে গিয়ে ঝিমাবে, কাজে ওষুধ দিব না। সেকেন্ড হচ্ছে যে একবার ওষুধ শুরু করলে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ওষুধ আর বন্ধ করা যাবে না, সো ওষুধ দিব না। বা এমন মানে সমস্যা তৈরি হবে যেটার জন্য বাচ্চার ব্রেন আরো নষ্ট হয়ে যাবে, ওষুধ দিব না। সো এই বিষয়গুলো আসলে আমাদের ওষুধ নিয়ে কমন মিসকনসেপশন। অনেক রকমের ওষুধ তো আছে এডিএইচডির ক্ষেত্রে, অবশ্যই যেটা আমরা বলবো নাইস গাইডলাইন থেকে আসে। আমি ওভারঅল যেই কনসেপ্ট থেকে বলছি যে একটা নাইস গাইডলাইন হচ্ছে ওষুধ, এই রোগের ওষুধ দেওয়ার জন্য একটা গাইডলাইন যেটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড। সো এই নাইস গাইডলাইন বলছে যে একটা বাচ্চা, যদি বাচ্চাটার বয়স 5 থেকে 6 বছর হয়, ছোট্ট হয় বেশি, ইনিশিয়ালি একদম এডিএইচডি ডায়াগনোসিস হয়েছে, তাহলে প্রথমে যদি মাইল্ড কেস হয়, অল্প অল্প লক্ষণ, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব বাচ্চাকে বিহেভিয়ারাল থেরাপি বা কাউন্সিলিং এর মাধ্যমে, এবং এই কাউন্সিলিংটাও খুব স্পেসিফিক কাউন্সিলিং হতে হবে। এখন যেটা হয়, সবাই মানে কাউন্সিলিং নিলেই হয় না, রোগ বুঝে তো কাউন্সিলিং এর বিষয়টা আছে। এটা এডিএইচডি রিলেটেড কাউন্সিলিংটা বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি, প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং, প্যারেন্টিং এর একটা ইস্যু। সো এই বিষয়গুলো এখানে মানে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট। আর যদি একটা বাচ্চা মাইল্ড না সিভিয়ার লেভেলের এডিএইচডি লক্ষণ, সেই ক্ষেত্রে 6 বছরের পর থেকে অ্যাকচুয়ালি ওষুধ দেওয়ার নিয়ম আছে। আমি যদিও এখন মানে আমি যেটা দেখি যে ছোট ছোট বাচ্চারাও অনেক ধরনের ওষুধ পাচ্ছে, সেক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রথমে ফুল অ্যাসেস করা। হ্যাঁ, আমি বলবো না যে এটা রং, যে ওষুধ দেওয়া যাবে না, ওষুধ ভুল হয়েছে, হয়তো এডিএইচডির সাথে অনেক সময় খিঁচুনির রোগ আছে, সেটার জন্য ওষুধ দেওয়া লাগবে। যদি প্লেন এডিএইচডি হয়, সেক্ষেত্রে 6 বছরের আগে আমরা ওষুধ দিব না, যেটা গাইডলাইন বলে। এবং অন্যান্য রোগ থাকলে ওই রোগের অনুযায়ী চিকিৎসা করব। আর 6 বছরের পরে ফার্স্ট লাইন যে ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টের মধ্যে বলে কিন্তু ওষুধ। কেন বলে ওষুধ, এটা খুব ইম্পর্টেন্ট বোঝা। কারণ এই যে বয়সটা 6 বছরের পর থেকে, তখন আসলে ডেভেলপমেন্টের টাইম। তো এডিএইচডির একটা বাচ্চার কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট হতে পারে না, কারণ ও প্রচণ্ড চঞ্চল, অন্য বাচ্চাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারছে না, মেনটেন করতে পারছে না। সো সোশ্যাল যে একটা ডেভেলপমেন্ট আছে একটা মানুষের, সেটা কিন্তু মানে ব্যাহত হচ্ছে, পিছিয়ে যাচ্ছে ওই জায়গা থেকে। বা টিচারের সাথে সম্পর্ক, অন্য মানুষের সাথে সম্পর্ক, এই সম্পর্কগুলো ডেভেলপ হচ্ছে না, কারণ ওর এডিএইচডি, চঞ্চলতা। আরেকটা ব্যাপার হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে বুদ্ধির বিকাশ। এই বয়সটাতেই বুদ্ধির বিকাশটা খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু একটা বাচ্চা, কাউন্সিলিং তো একটা স্লো প্রসেস, অনেক কিছুর উপর ভিত্তি করে। হ্যাঁ, এবং এটা একটা কোপিং এর বিষয়, যেটা একটু সময় লাগবে, নিতে হবে, কিন্তু থেমে 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 বুঝে বুঝে কাউন্সিলিং এর ব্যাপারটা। তখন হয় কি, বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, ও তো মানে প্রথমেই কোপ করে ফেলেনি, ওর তো আসলে এই জিনিসগুলো এখনো বুঝে না। তখন ও ঠিকই ওর স্কুলে হ্যাম্পার হচ্ছে, ও পড়াশোনা করতে পারছে না, সোশ্যাল হ্যাম্পার হচ্ছে, ও ডেভেলপমেন্টে পিছিয়ে যাচ্ছে। সো ওই বাচ্চাটা অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে যাচ্ছে, এবং এই সময়টা হচ্ছে ইরিভার্সিবল। এই সময়টা তো আর ব্যাক করবে না, এই কারণ ব্রেন 12 বছরের মধ্যে বলে, 5 বছরে মেইনলি, কিন্তু এরপরেও এই সময়টা খুব ইম্পর্টেন্ট, যে একটা দিনও নষ্ট করা যাবে না।
সো ওষুধ যেটা করে যে ওই সময় বাচ্চাটার অ্যাটেনশনটা বাড়ায়, যে কোনো ওষুধ নিলেই হবে না, স্পেসিফিক ওষুধ এডিএইচডির ক্ষেত্রে সেটাই খেতে হবে। সো ওষুধ বাচ্চার অ্যাটেনশন ধরে রাখবে, বাচ্চার চঞ্চলতাটাকে কমাবে, ওই সময়টুকুর জন্য বাচ্চাটা ঠিকই একটু পড়ায় মনোযোগ দিতে পারে। এবং আমরা সেটাই দেখি, বাচ্চাকে যদি প্রপার নিয়ম অনুযায়ী ওষুধটা দেওয়া যায়, স্লোলি স্টার্ট করে আস্তে আস্তে বাড়ানো যায়, এবং বাচ্চার প্যারেন্টদেরকে বলি যে ফলো আপটা নিশ্চিত করতে পারে ঠিক মতো নির্দিষ্ট সময় যদি আসে, এবং সাইড ইফেক্ট নিয়ে যেটা নিয়ে ভয় পায়, ড্রাগ হলিডে বলে বিষয় আছে, কিছু ব্যাপার আছে, যেমন ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট আমরা দেই মিথাইল ফেনিডেট ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটা চাইল্ড এডিএইচডি না, অ্যাডাল্ট এডিএইচডির ক্ষেত্রেও কিন্তু বলে ফার্স্ট লাইন। সো এই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার ডিপেন্ডেন্সি ডেভেলপ করে না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি ওষুধটা খায়, এবং সাইড ইফেক্টেরও চান্স নেই, কারণ একটা নির্দিষ্ট সময়ে সময়ে সাইড ইফেক্ট হয়ে যদি ক্ষতি হয়ে যায়, তার আগেই তো সে আসছে ফলো আপে এবং তাকে অ্যাসেস করছে এবং দরকার হলে টেস্ট করতে দিচ্ছে। এই জিনিসগুলো যদি সব নিশ্চিত করা যায়, অবশ্যই অনেক ইমপ্রুভমেন্ট হয়। এবং বলা হয় একমাত্র এডিএইচডি হচ্ছে একটা অসুখ, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, বাচ্চাদের ব্রেইনের বিকাশজনিত রোগগুলোর মধ্যে একটাই অসুখ যেটা ওষুধে কন্ট্রোল করা যায়, এবং যত দ্রুত ওষুধ শুরু করা যায় ততই ভালো। ততই ভালো। জি অনেকে অনেক লেট করেন। জি আচ্ছা, আপনি অনেক কম্প্রিহেন্সিভ আনসার দিয়েছেন, এটা আমি আশা করি সবার কাজে আসবে। একটা মিথ আমি বলবো যে সমাজে প্রচলিত, যে এডিএসডি বোধহয় মেয়েদের হয় না, এটা বোধহয় ছেলেদের হয়, এটা সম্পর্কে এটা আসলে কতটুকু সত্য? সায়েন্টিফিক ডাটা কি বলে? আচ্ছা, সায়েন্টিফিক ডেটা যদি আমি বলি, এটা আগে তো প্রথমে চিন্তাই করা যেত না, মনে করতো যে এডিএইচডি হয়তো ছেলেদেরই হয়। কিন্তু ডেটাগুলো ওয়ার্ল্ড ওয়াইড ডেটা যেটা বলে যে ছেলেদের হয়, যেটা ছেলেদের থেকে মেয়েদের প্রবণতাটা একটু কম, কিন্তু অবশ্যই হয়। ছেলেদের যদি 3 জনের হয়, মেয়েদের 1 জনের হবে, ব্যাপারটা এরকম, 3 গুণ বেশি হয়। সো এই ডেটাগুলো কিন্তু আমি রিসেন্ট একটা পেপার পড়ছিলাম যে এই ডেটাগুলো একেবারেই যে যথার্থ তা না, এরকমও হতে পারে যে সামনের দিনগুলোতে যখন প্রপারলি ডায়াগনোসিসটা হবে, দেখা যাবে ছেলে মেয়ে সমানই হয় হয়তো এডিএইচডি, বিকজ মেয়েদের প্যাটার্নটা যেমন এই ধরেন এই বছরের অক্টোবর মাসটা হচ্ছে এডিএইচডি অ্যাওয়ারনেস মান্থ। এই মাসটার মেইন কনসেপ্টটা হচ্ছে এডিএইচডি হ্যাজ মেনি ফেসেস। কাজেই একটা বাচ্চার এডিএইচডি ওর যেরকম প্যাটার্ন বা ওর উপসর্গগুলো দেখে আরেকটা বাচ্চার মিলানো যাবে না, এক একজনের এক এক উপসর্গ। ছেলেদের মূলত দেখা যায় চঞ্চলতা, বেশি চঞ্চলতা, অবশ্য অনেক সময় অন্যটাও হতে পারে, কিন্তু মেয়েদের মূলত দেখা যায় অমনোযোগিতা। চঞ্চলতাটা কেন কম দেখা যায়? কারণ এই সোশ্যাল, বাচ্চারা এক্সপেক্টই করা হয় মেয়েরা বেশি চঞ্চল হবে না, দুষ্টু হবে না, খেলবে বসে বসে, এবং ওই জন্য বাচ্চারা ম্যাস্কিং করে, মানে লুকিয়ে রাখে মেয়েরা, হয়তো ভেতরে প্রচন্ড সে অস্থির, তার কিন্তু হাইপার অ্যাক্টিভিটি আছে, কিন্তু সেটা লুকিয়ে রাখছে, সবার সামনে তো দেখানো যাবে না, তখন এই বাচ্চাটা হিডেন থেকে যায়। আমি কিছুদিন আগে একটা বাচ্চা ডায়াগনোসিস করলাম, ওর বয়স 17 বছর, ইন্টার দিবে, কিন্তু ওর ওই যে সিভিয়ার ডিপ্রেশন নিয়ে এসেছিল, 4 বছর ধরে সে ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, এবং ধারণা করা হচ্ছে ওর হয়তো বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের দিকে যাচ্ছে, কারণ কয়েকবার সেলফ হার্ম। বাট যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওর খুব ইম্পালসিভিটি, ওর একদম চাইল্ডহুড থেকেই কিন্তু এই লক্ষণগুলো, ওর হুট করে ও হাত কেটে ফেলে, ওর আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, কাজেই হিডেন ছিল, ওর এডিএইচডিটা হিডেন ছিল, এবং অন্যান্য রোগ একটার পর একটা যোগ হতে থেকেছে। সো এটা আসলে একটা মিথ, ভুল ধারণা যে মেয়েদের হয় না। এডিএসডি নিয়ে আরেকটা কথা প্রচলিত, আপনি একটু ব্যাখ্যা করে বলবেন আমাদের, যে আমরা এডিএসডি শুনলেই মনে করি খুব দুষ্ট বাচ্চা, চঞ্চল বাচ্চা, লাফাবে, দৌড়াবে, সবাই ডাক দিবে, প্রোক্রাস্টিনেট করবে। সকল এডিএসডির মানুষ বা ছোট ছেলেমেয়েরা কি আসলে খুব চঞ্চল থাকে, নাকি এটাও একটা মিথ? চুপচাপ বাচ্চা হতে পারে কিনা এডিএসডি নিয়ে? খুব সুন্দর প্রশ্ন, কারণ একেবারেই চুপচাপ বাচ্চা হতে পারে, হয়তো ওই বাচ্চাটার পার্সোনালিটি প্যাটার্নটা হচ্ছে এংজাইটি প্রোন, বাচ্চাটা খুব সোশ্যাল একটা এংজাইটি আছে, ও ওইরকম করে সবার সামনে ওর শো করছে না, ওর চঞ্চলতা, ওর ভেতরে হয়তো অস্থিরতা আছে,
কিন্তু ওর হয়তো প্রিডমিনেটিংলি ও ইনঅ্যাটেন্টিভ প্যাটার্নের এডিএইচডি ওর। তার মানে এডিএইচডি 3 ধরনের প্রকাশ পেতে পারে। একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটিটাই অনেক বেশি, আর অথবা কারো কারো ইনঅ্যাটেনশনটাই অনেক বেশি বা অমনোযোগিতা, অথবা কারো কারো দুটোই অনেক বেশি। কাজেই ইনঅ্যাটেনশন যার অনেক বেশি সে হয়তো ওই রেস্টলেসনেস, তার হয়তো ভিতরে একটা অস্থিরতা আছে, তার হাইপার অ্যাক্টিভিটি বোঝা যাচ্ছে না, জন্য চুপচাপ বাচ্চা। এডিএইচডি না, তো চুপচাপ, ও কি চঞ্চল না, তো ও তো বেশি অস্থিরতা করে না, শান্ত বাচ্চা আমার। কিন্তু এই শান্ত বাচ্চার আড়ালে একটা অশান্ত ব্রেন যে লুকিয়ে আছে, এটাই তো এডিএইচডি। এডিএসডিতে যারা ভুগছেন আপু, তারা মানে যাদের বাবা মা স্পেশালি, তারা আমাদের এসে বলেন, আপনাকে নিশ্চয়ই আরো বেশি বলে, যে আমার বাচ্চাকে আসলে ভবিষ্যতে কিছু করতে পারবে, আমার তো তাকে দেখে খারাপ লাগে যে অন্য একটা সাধারণ বাচ্চার মতো হচ্ছে না, রেজাল্ট ভালো হচ্ছে না। তো আপনার কি মনে হয় একজন এডিএসডির বাচ্চা, যার বয়স 10, 12, 13 যেটাই হোক না কেন, তাদের গার্জিয়ানদেরকে আমাদের কি বলার আছে যে এডিএসডি নিয়ে তাদের সন্তানরা কতদূর যেতে পারবে, এবং কি কি কাজ তারা ভালো করতে পারবে, অথবা কি কি কাজ তারা একটু অ্যাভয়েড করলে হয়তো তাদের জন্য ভালো হবে? আমি এই বিষয়টায় আসলে একটা আম, ব্যাপার অ্যাড করতে চাই, একটা জিনিসের যেটা আমার মধ্যে খুব কাজ করে। সেটা হচ্ছে যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারগুলো নিয়ে, এডিএইচডি, অটিজম বা ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি, অনেকগুলো রোগ মিলিয়েই তো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। বিশেষ করে এডিএইচডি, এডিএইচডির কথাটা বলবো এই জন্য যে আমরা আসলে এই রোগগুলো সম্পর্কে খুব কম জানি। যদি আমরা বিশ্বব্যাপী আমরা যদি স্ট্যাটিস্টিক্সগুলো দেখি, রিসার্চগুলো দেখি, আমরা দেখব শুধু রিসার্চ না, আমরা যদি একটু ইন্টারনেটে সার্চ করি, অনেক বড় বড় অনেক বিখ্যাত মানুষজন আছেন যাদের এডিএইচডি আছে এখনো। যারা আমরা কয়েকজন ধরেন বিশ্ব সেরা সাঁতারু মাইকেল ফেলপস, ওনার কিন্তু এডিএইচডি আছে। আমরা জানি যে শিশু কিশোরদের প্রিয় হ্যারি পটারে যে মেয়েটা ছিল, ওর হারমানি মনে হয় ওর নাম, ওর কিন্তু এডিএইচডি আছে। ও মনে হয় গ্রেড 6 থেকে এডিএইচডি মেডিকেশন নেয়, এটা ও ওপেনলি শেয়ার করে। সো এই যে বিভিন্ন মানুষ আছেন যারা হচ্ছে এডিএইচডি নিয়ে অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছেন। ইভেন খুব সুন্দর একটা এক্সাম্পল আমি আমার পেশেন্টদের বাবা মাকে দিই, যে কিছুদিন আগে বাংলাদেশের যে মিস বাংলাদেশ হলেন, ওনার আকলিমা মেবি ওনার নাম, উনি কিন্তু হচ্ছে ওপেনলি অ্যাডভোকেসি করছেন, ওনার এডিএইচডি আছে এবং সেটা নিয়ে উনি কাজ করছেন। কেন এই কথাগুলো বলি? কারণ আমাদের যখন বাংলাদেশে এত ভুল ভ্রান্তি আছে এই রোগগুলো নিয়ে, এটা হওয়া মানেই সে তো শেষ। সো এই কনসেপ্টটা আমাদের আসলে দূর করার সময় আসছে। আমাদের নিজেদের এক্সপেকটেশন, যদি আমরা বাবা মা হয়ে বাচ্চাদের প্রতি এক্সপেকটেশনটা 0 হয়ে যায়, আমরা ডাক্তাররা যদি এক্সপেক্ট করা যাবে না ওকে কিছু, ওর পড়াশোনা শেষ, আমরা যদি বলি, বাবা মারা তো এমনিতেই ভীতু হয়ে থাকে, একদম ভয়ে জড়সড়, বাবা মা আরও আশাহত হয়ে যায়, তখন বাচ্চাটাকে নিয়ে এফোর্টও দিতে পারে না। কাজে আসলে এডিএইচডির কথা যদি বলি, এডিএইচডি নিয়ে অনেক কিছু করা সম্ভব। এডিএইচডির বাচ্চার ইভেন এখন যেটা রিসার্চ, সেদিন আমি একটা পাবমেড মানে খুব মানে ভালো জার্নালে আমি পড়ছিলাম যে এডিএইচডির বাচ্চাদের একটা স্পেশাল ক্রাইটেরিয়া থাকে, সেটা হচ্ছে হাইপার ফোকাস যে বিষয়টা, এটার জন্যই কিন্তু অনেক বাচ্চা, এডিএইচডি বাচ্চাদের খুব দ্রুত অ্যাডিকশন, মোবাইল অ্যাডিকশন, গেমিং অ্যাডিকশন ডেভেলপ, সাবস্টেন্স অ্যাবিউজ মানে নেশা জাতীয় জিনিসের সাথে ইনভলভড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং ওরা যেটা করবে পছন্দ করে মনোযোগ দিয়ে, সেটাই ওরা একদম ডিপ লেভেলে ঢুকে যেতে পারে, অথবা আসক্তি তৈরি হয়ে যেতে পারে। কাজেই যেটা হয়, যদি রাইট ওয়েতে একটা এডিএইচডির বাচ্চাকে আমরা গাইড না করি, তাহলে খুব সহজেই এই আমি বলবো যে যেগুলো খুব আকর্ষণ করে আমাদের, এই মোবাইল, ইন্টারনেট, গেমিং, পর্ন, হ্যাঁ, তো এই বিষয়গুলোতে আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং ছাড়ানোও খুব কঠিন, কারণ ইম্পালসিভ, হুট করে তো জিনিসগুলো করে ফেলে। কিন্তু আমরা যদি ওদেরকে প্রপারলি গাইড করি, কারণ ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স যে রিজিয়নটা আছে আমাদের, সেইখানেই একটা এক্সিকিউটিভ ফাংশনিং ওদের দেখা যায় যে ওদের একটু অ্যাবনর্মাল না, আমি বলবো ডিফারেন্ট, তারা তো ব্রেইনটা ডিফারেন্ট ওদের। সো ওই জায়গাটা একটু ডিফারেন্ট দেখে ওরা যেটা হয়, ওদের পছন্দের জায়গাগুলোতে তখন একটা ইন্টারনালি ব্রেইনের ভেতরে কেমিক্যাল লেভেলের একটা চেঞ্জ হয়, তখন পছন্দের জিনিসগুলো খুব বেশি ফোকাস দিতে পারে, যেটা নিউরোটিপিক্যাল ব্রেন বা সাধারণ মানুষ যারা,
সাধারণ ব্রেইনের মানুষরা কিন্তু এটা পারে না। সো এটা ওদের একটা স্পেশাল ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া নিয়ে এখন অনেক বিজ্ঞানীরা কাজ করছে। কাজে যদি আমরা একটা বাচ্চাকে রাইটলি গাইড করতে পারি, বাচ্চাদেরকে সঠিক জিনিসটার পথে একটা ভালোবাসা তৈরি করতে পারি, এখন বলা হয় স্ট্রেংথ বেসড অ্যাপ্রোচ অফ এডিএইচডি নেওয়া, এটাই হচ্ছে সামনের বিশ্বে এটা নিয়েই কাজ হবে মেইনলি। বিহেভিয়ার দুষ্টু বাচ্চা ম্যানেজমেন্ট না, বরঞ্চ প্রথম থেকে ওর গুণের দিক, ওর ভালো জায়গাগুলোকে এক্সপ্লোর করা। কাজে ওইটা যদি আমরা শেপ করতে পারি প্রপারলি, কাউন্সিলিংয়ের এখানে একজন অনেক ইম্পর্টেন্ট রোল রয়েছে। তখন দেখা যাবে বাচ্চাটা এত শাইন করবে যে একটা নিউরোটিপিক্যাল বাচ্চার থেকে ওরা অনেক ভালো কিছু করতে পারে। এটি আমি গার্ডিয়ানদেরকে বলবো যে অবশ্যই আমরা মনে না করি, মনটা ছোট করে না রাখি, আমরা অনেক মনের মধ্যে জোর রাখি যে আমার বাচ্চার এডিএইচডি ঠিক আছে, আমার বাচ্চাকে দিয়ে আমরা অনেক ভালো কিছু করতে পারবো, আমি লেগে থাকবো। So, আমরা যদি সঠিক পরিচর্যা পাই অবশ্যই এই বাচ্চাগুলো ভালো কিছু করতে পারবে। আহ, একটা প্রশ্ন আমি একটু আউট অফ দ্য বক্স করছি, এটাতে আমরা শেষ করব। সেটা হলো যে যেহেতু আপনারা চাইল্ড সাইকিয়াট্রিস্ট, আপনি এই ধরনের কেস আপনাকে দেখতে হয় অনেক বেশি, যে আমাদের দেশে সবচেয়ে সেফ অ্যান্টি ডিপ্রেশন আমরা জানি যে ফ্লুঅক্সিটিন। হ্যাঁ, সো একবার যেটা হলো আজ থেকে 5-6 বছর আগে বোধ হয়, যে একজন, আমি কারো নাম নিচ্ছি না, একটা মেয়ে আনফর্চুনেটলি সুইসাইড করলো, যেখানে ওনার প্যারেন্টস অভিযোগ করলেন যে ফ্লুঅক্সিটিন দেওয়া হয়েছে দেখে তারা লিটারেচারে পেয়েছে যে এখানে ওটার খাওয়ার ফলে সুইসাইডাল রিস্ক বাড়তে পারে। তো তার মেয়ের জন্যই হয়েছে, সাইকিয়াট্রিস্টের বিরুদ্ধে তারপর মামলা হলো, অনেক কিছু। যাই হোক, সেটা জরুরি না। জরুরি যেটা হলো যে আমরা ডেফিনেটলি তাদের জন্য সরি। যে কোনো মানুষেরই কাছের মানুষ মারা গেলে অবশ্যই খুবই খারাপ এবং কষ্ট লাগে, আমাদেরও খারাপ লেগেছে। কিন্তু পুরো সোসাইটিতে যেটা হলো, সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেটা চলে আসলো, একজন বাবা লিখলেন তার মেয়েকে নিয়ে, সো এই ওষুধটার বিরুদ্ধে একেবারে সবাই খুব সজাগ হয়ে গেল যে ফ্লুঅক্সিটিন কোনোভাবেই টিনেজ বা বাচ্চাদের দেওয়া যাবে না, এটা খুবই খারাপ রোগ। পার্টিকুলারলি ফ্লুঅক্সিটিন ওই যে ব্র্যান্ডটা দেওয়া হতো সেটা লিখলে আরও খারাপ, অন্য ব্র্যান্ড অন্য কোম্পানি লিখলে তাও হয়তো মানুষ কম বুঝে। বাট ফ্লুঅক্সিটিন তো আসলে বাচ্চাদের জন্য সবচেয়ে সেফেস্ট, আমি বলবো যে অ্যান্টি ডিপ্রেসেন্ট, অনেক সকল গবেষণায় তাই দেখা গিয়েছে। আমি আপনাকে একজন চাইল্ড সাইকিয়াট্রিস্ট হিসেবে প্রশ্ন করতে চাই, এই যে যে কোনো অ্যান্টি ডিপ্রেসেন্ট শত শত বাচ্চাদের কিন্তু জীবনও বাঁচাচ্ছে, ডিপ্রেশন থেকে তুলে আনছে, ওসিডি থেকে তুলে আনছে, বিহেভিয়ারাল ম্যানেজমেন্টও হেল্প করছে। তো আমরা যখন এই ওষুধ নিয়ে অ্যাজ এ সোসাইটি খুব ভয় পাই, ডেফিনেটলি আমরা মনে করি না যে বেশি ওষুধ রাখা উচিত, আপনিও মনে করেন, আমিও মনে করি না, কিন্তু কিছু সময় তো ওষুধ আসলে প্রয়োজন হয়। এবং তখন আমরা অ্যাজ প্যারেন্টস, ধরেন আমার সন্তানের যদি ডিপ্রেশন, এডিএসডি যেটাই হোক না কেন, বা আপনার সন্তানের যদি হয়, আল্লাহ না করুক, তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই জিনিসটা সোসাইটিকে বুঝাতে পারি, যেহেতু আমরা সাইকিয়াট্রিস্ট এবং আমরা আবার বাবা মাও, যে আমাদেরও 14-15 বছর বয়সী ছেলে মেয়ে হয়তো আছে। সো এই মেসেজটা আপনি কিভাবে দিতে চান যে আপনার বাচ্চার জন্য যে কোনো অ্যান্টি ডিপ্রেসেন্ট বা অ্যান্টি অ্যাংজাইটি ওষুধগুলো কতটুকু সেফ? হ্যাঁ, মানে বাংলাদেশের জন্য তো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ প্রতিটা বাবা মা এটা আমাদের কাছে প্রশ্ন করেন, বা অনেকে আসেনও না, যে ওষুধের ভয়, ওষুধ সাইকিয়াট্রিস্ট মানেই ওষুধ দিয়ে দিবে। সো মিসকনসেপশন আরেকটা। তো প্রথম কথা হচ্ছে যে সাইকিয়াট্রিস্ট মানেই ওষুধ না। আমরা যথাযথভাবে ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমরা চেষ্টা করছি। অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো কিছু কিছু প্রেসক্রিপশন পাই যেখানে অনেকগুলো ওষুধ হয়তো লেখা আছে, সেই ব্যাপারে আমি কিছু বলবো না। আমি বলবো যে অ্যাকচুয়ালি বাচ্চাটা, ধরেন যেহেতু আমি চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডিল করি, সেই বাচ্চাটাকে প্রথমে যখন আমরা অ্যাসেস করি যে হ্যাঁ বাচ্চাটা ডিপ্রেশন আছে, ওকে অ্যান্টি ডিপ্রেসেন্ট হয়তো দেওয়া লাগবেই, প্রথম কথা হচ্ছে যে এই সময়টায় আমরা যেটা উচিত সেটা হচ্ছে বাবা মার সাথে একটু ডিসকাস করে নেওয়া। আমরা যেটা করার চেষ্টা করি, আমি যেটা বলি বাবা মাকে যে হ্যাঁ ওষুধগুলো আমরা এখন দেওয়া লাগবে, কারণ বাচ্চার সিভিয়ার লেভেলের ডিপ্রেশন। এসএসআরআই এর কথা যেটা ভাইয়া বলছিলেন সেটা হচ্ছে যে হ্যাঁ এখানে একটু রিস্ক জোনের কথা যেটা বলে, ওইটা হচ্ছে রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে কিন্তু ওষুধের ব্যাপারটা দেওয়া। আমরা যদি ওদের সুযোগ থাকে বাচ্চাকে কাউন্সিলিং দেওয়ার, আমরা 3 ধরনের বিভিন্ন রিসার্চ হয়েছে। একটা রিসার্চ যেটা বলে যে বাচ্চাদের ক্ষেত্রে, শিশু কিশোরদের মধ্যে যদি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার থাকে, খুব সিভিয়ার ডিপ্রেশন, তখন আমরা 3টা পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হচ্ছে যে শুধুমাত্র ওকে আমি কাউন্সিলিং দিতে পারি, একটা হচ্ছে আমি ওকে ওষুধ দিতে পারি, আর থার্ড হচ্ছে আমি কম্বিনেশন দিতে পারি। বলা হয় সবচেয়ে খারাপ রেসপন্স বা কোনো রেসপন্সই তেমন একটা পাওয়া যায় না হচ্ছে শুধু কাউন্সিলিংয়ে।
এর চেয়ে বেটার, শুধু কাউন্সেলিংয়ের থেকে বেটার শুধু ওষুধ দেওয়া যখন সিভিয়ার ডিপ্রেশনে যাবে, গাইডলাইন যেটা বলে। আর যদি সবচেয়ে ভালো ইফেক্ট পেতে চাই তাহলে কম্বিনেশনে যাওয়া। এখন আমরা যেটা হয়, বাচ্চার একটা ওষুধ, আমি এডিএইচডির ক্ষেত্রেও বলছিলাম, একটা ওষুধ দেওয়া মানে কিন্তু শুধু ওষুধ দিয়ে দেওয়া, এটা চলতেই থাকবে বছরের পর বছর, ব্যাপারটা এরকম না। ওষুধের পরবর্তী ধাপ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, রেগুলার ফলো আপ নিশ্চিত করা। একটা নির্দিষ্ট সময় পরে আমরা আসতে বলি। কেন আসতে বলি? কারণ আমরা অবজার্ভ করি ওকে, এবং একই সাথে আমরা বলে দিই প্যারেন্টদেরকে যে যেহেতু অনেক সিভিয়ার ডিপ্রেশন বাচ্চাটার, তো এখন ওষুধ দেওয়ার পরে ডিপ্রেশন লেভেলটা একটু কমবে। তখন ওর যদি কোনো কারণে হঠাৎ করে ওর হচ্ছে কোনো একটা মানে রিস্ক থাকতে পারে, যে ওকে একটু সচেতনভাবে ওকে একটু দেখে রাখবেন, ওর হাতে ওষুধ দিয়ে দিবেন, ও তো ছোট মানুষ। সো বাবা মার এখানে একটা বড় রোল থাকে। অ্যান্ড ওকে রেগুলার ফলো আপে নিয়ে আসলে আমরা আবার অ্যাসেস করি যে ওর কি কোনো সাইড ইফেক্ট হচ্ছে। আমরা কিন্তু ইনভেস্টিগেশন বা ব্লাড টেস্ট করতে দিই, যেটা যেটা করা লাগে অবশ্যই। তো এই জিনিসগুলো নিশ্চিত করতে পারলে কিন্তু প্রচুর এভিডেন্স, মানে সব সায়েন্টিফিক এভিডেন্সগুলো এটাই বলে, এবং আমরাও ক্লিনিক্যালি দেখি যে বাচ্চারা কিন্তু খারাপ হয় না, বরঞ্চ জীবন রক্ষাকারী ব্যাপারটা। কাজেই শিশু কিশোরদের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট সময়ের পরে ওষুধ দেওয়া যাবে, দেওয়ার নিয়ম আছে, এবং আমরা দেই, এবং বাচ্চাদের অনেক ভালো রেসপন্সও হয়। যখন হয় না, তার পেছনে আরো অনেকগুলো কারণ থাকে, কারণটা শুধু এসএসআরআই থাকে না। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, ডক্টর রিদি খুব সুন্দর করে আপনি বুঝিয়েছেন যে তবে কিছু কিছু সময় হয়, যেহেতু আমরাও ডক্টর, আবার আমরাও কিন্তু পেশেন্ট হতে পারি, অথবা আমাদের কাছের মানুষরা পেশেন্ট হতে পারে। আমরা ডেফিনেটলি এখানে কারো নাম নিচ্ছি না, বা কোনো মানে 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 কোনো মানুষ বা অর্গানাইজেশন কিছুই বলছি না। বাট আমি যেটা বলতে চাই যে সকল সাবজেক্টে, এটা আপনি মেডিসিন ডক্টর বলেন, গাইনি ডাক্তার বলেন, আর নিউরোলজি, এবং শুধু বাংলাদেশে না, দেশে বিদেশ সব জায়গাতেই কিছু ডক্টর থাকেই যারা হয়তো একটু বেশি ওষুধ লেখে, আনইথিক্যাল প্র্যাকটিস করে, বা আমি বলবো যে ওষুধ বেশি লেখা, এটা আমি মেইনলি বলবো। বাট দ্যাট ডাজেন্ট মিন যে সবাই এটা করে, এবং মোস্ট ডাক্তাররা এটা করেন না। সো আপনাদের যদি এরকম অভিজ্ঞতা হয় কারো, যে কোনো একজন ডক্টর অতিরিক্ত ওষুধ লিখছে, এবং তিনি কি ওষুধ লিখছে আপনাকে বুঝিয়ে বলছেন না, বা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে না, সেক্ষেত্রে হয়তো আপনি আরেকটা অপিনিয়ন নিতে পারেন। কারণ অ্যাজ কনসার্ন প্যারেন্টস, আপনার ফুল রাইট আছে জানার যে আপনাকে কেন ওষুধ দেওয়া, আপনার সন্তানকে কি ওষুধ দেওয়া হচ্ছে, এবং সেটা কতদিনের জন্য। অবশ্যই হয়তো আপনি অতিরিক্ত হয়তো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, চেম্বারে কাজ থাকে, বাট তারপরও বেসিক কোয়েশ্চেনের উত্তর আসলে দেওয়া উচিত। এটা সকল সাইকিয়াট্রিস্টেরই দেওয়া উচিত। এবং কিছু কিছু ক্ষেত্রে ওষুধ আননেসেসারি লেখা হয়, এটাও যেমন ভুল না। বা ডক্টর রিদি যেটা বললেন, ওষুধ খুবই উপকারী একটা জিনিস, এবং অনেক অনেক বাচ্চাদের, বড়দের কিন্তু কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করছে অ্যান্টি ডিপ্রেশন এবং অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ। সো ডক্টর রিদি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রচুর ব্যস্ত মানুষ, অনেক রুগী আপনার দেখা হয়, বাচ্চাদের, টিনেজারদের। আমরা সামনে হয়তো অনেক বিষয় নিয়ে আপনার সাথে আপনার অভিজ্ঞতা আমরা মানুষকে জানানোর চেষ্টা করব। আর আজকে আপনি এখানে এসেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আপনি যদি জাস্ট শেষ করার আগে এডিএইচডির বাচ্চাদের জন্য বা এডিএইচডি ভোগা কোনো মানুষের জন্য যে কোনো একটা মেসেজ দিতে চান। আমি আসলে এডিএইচডিতে ভুগছে যারা বাচ্চারা অথবা বাচ্চাদের প্যারেন্টসদের জন্য আমি বলবো যে অনেক রকমের ভুল ভ্রান্তি আছে এডিএইচডি নিয়ে। কাজেই আমরা যারা আসলে অভিজ্ঞ মানুষ, যারা আসলে এই বিষয়গুলো নিয়ে সায়েন্টিফিকভাবে জানেন, আমাদের যদি মনে হয়, বা আমরা যদি, বাচ্চারা অনেক সময় আমাদেরকে বলে যে আমার মনে হয় এডিএইচডি, আমরা প্যারেন্ট আমাদেরকে এসে বলছে, আমরা জিনিসটাকে যেন গুরুত্ব দেই। আমরা শিওর না হলেও আমরা যেন একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্টের কাছে আসি, শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞের কাছে আসলে তার উপর জিনিসটা তার সাথে শেয়ার করি। যদি এডিএইচডি হয় তাহলে তো এটা ধরা পড়বেই, রোগটা ধরা পড়বে এবং চিকিৎসা শুরু হবে, এবং হয়তো আমার বাচ্চাটার জীবনটা খারাপের দিকে চলে যাচ্ছিল, সেটা না হয়ে অনেক বেটার হবে। কাজেই এই যে চান্সটা, আমরা যেন আমার বাচ্চার জীবনের ক্ষেত্রে আমরা এইখানে চান্স না নেই, বরঞ্চ আমরা যেন একটা স্টেপ নেই। এটাই আমার বলার আছে। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ।